গুড ইভিনিং এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছো। তো আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে যে ইন্টারেক্টিভ ফেজ অফ টিচিং কী এবং কোয়েশ্চানিং স্কিলটা এই ইন্টারেক্টিভ ফেজে কী ভূমিকা পালন করে এবং এর গুরুত্ব কী আছে এবং আমরা এই প্রেষণাকে এবং উদ্দীপক কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন্টারেক্টিভ ফেজের উপরে। তো প্রথমে আমি বলি যে হোয়াট ইজ টিচিং, অর্থাৎ টিচিং হচ্ছে বা শিক্ষণ হচ্ছে যেটা একটা শ্রেণীকক্ষের মধ্যে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যে মিথস্ক্রিয়ার মাধ্যমে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের জ্ঞান প্রদান করে থাকেন, সেটা হচ্ছে শিক্ষণ প্রক্রিয়া। অর্থাৎ এই শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষণ কার্যটা পরিসমাপ্তি ঘটে। তো এই আমাদের শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে চল আছে তিনটি। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর একটা হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবল। তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে পড়ে শিক্ষক এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে পড়ে স্টুডেন্টস এবং ইন্টারভেনিং ভেরিয়েবলের মধ্যে পড়ে এনভায়রনমেন্ট বা পরিবেশ। এবং আমাদের এই যে শিক্ষণের যে স্তর, এই শিক্ষণের স্তরটা তিনটে স্তরের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। এক নম্বর হচ্ছে প্রিঅ্যাক্টিভ ফেজ, সেকেন্ড হচ্ছে ইন্টারেক্টিভ ফেজ এবং থার্ড হচ্ছে পোস্ট অ্যাক্টিভ ফেজ। তো আমার আলোচনার বিষয় হচ্ছে যে ইন্টারেক্টিভ ফেজ অফ টিচিং। তো প্রথমে আমি বলি যে ইন্টারেক্টিভ ফেজ অফ টিচিং কি না, এই ইন্টারেক্টিভ ফেজ অফ টিচিং হচ্ছে দ্বিতীয় স্তর, শিক্ষণের দ্বিতীয় স্তর, যেখানে শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষের মধ্যে একটা পরিকল্পিতভাবে এবং সিদ্ধান্ত গ্রহণ করার পরে যেটা সে একটা ক্লাসরুমের মধ্যে একটা অ্যাকচুয়াল ক্লাসরুমের মধ্যে যে প্রক্রিয়াটা সে প্রদান করে থাকে বা যে প্রক্রিয়াটা তিনি গ্রহণ করে থাকেন, সেটা হচ্ছে ইন্টারেক্টিভ ফেজ অফ টিচিং। এখানে শিক্ষক এবং শিক্ষার্থী সক্রিয়ভাবে এই যে বাইপোলার প্রসেস, অর্থাৎ টু ওয়ে কমিউনিকেশন, এই যে বাইপোলার প্রসেসে তারা শিক্ষক এবং শিক্ষার্থী সক্রিয়ভাবে তারা যুক্ত হয়। এবং এই যে ইন্টারেক্টিভ ফেজ অফ টিচিং এর মূল ফোকাস হচ্ছে সেখানে শিক্ষক কী করে, তার যে বিষয়বস্তু থাকে সেই বিষয়বস্তুকে উপস্থাপনা করেন এবং তিনি সেটাকে বিস্তারিতভাবে আলোচনা করেন এবং তার যে পরিষ্কারভাবে তিনি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এবং সে বিভিন্ন অ্যাক্টিভিটিজের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে তিনি উপস্থাপনা করে থাকেন। এটা একটা রিয়েল ক্লাসরুমের মধ্যে কিন্তু এই ইন্টারেক্টিভ ফেজ অফ টিচিংটা সংগঠিত হয়, যেখানে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েই উপস্থিত থাকে। এরপরে দ্য ইম্পর্ট্যান্ট রোল অফ কোয়েশ্চানিং ইন দ্য ইন্টারেক্টিভ ফেজ, অর্থাৎ এই ইন্টারেক্টিভ ফেজে আমাদের প্রশ্নকরণের কী গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো আমরা এই ইন্টারেক্টিভ ফেজের মাধ্যমে শিক্ষার্থীদেরকে সক্রিয়ভাবে সেই পড়ার মধ্যে যুক্ত করতে পারি এবং তাদের মধ্যে যে আগ্রহ, সেই আগ্রহের কিন্তু উন্মেষ ঘটাতে পারি আমি শিক্ষার্থীদেরকে যদি প্রশ্নকরণ করে থাকি, এবং এই প্রশ্নের মাধ্যমে তাদেরকে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করাতে পারি পাঠের মধ্যে। এবং শিক্ষার্থীদেরকে ক্লাসরুমের মধ্যে যে ইন্টারাকশান, সেই ক্লাসরুম ইন্টারাকশান বা শ্রেণীকক্ষের মধ্যে যে মিথস্ক্রিয়া, সেই মিথস্ক্রিয়াটা আমি কিন্তু এই প্রশ্নকরণের মাধ্যমে ঘটাতে পারি। এবং শিক্ষার্থীরা আমার পঠন সম্পর্কে বা আমার পাঠ সম্পর্কে কতটা তারা বুঝতে পেরেছে সেটা জানার জন্য কিন্তু আমি কোয়েশ্চানিং বা প্রশ্নকরণ দক্ষতা কাজে লাগে। আবার শিক্ষার্থীদের মধ্যে এই যে বাইপোলার প্রসেস, অর্থাৎ এই যে টু ওয়ে লার্নিং এনভায়রনমেন্ট, সেখানে শিক্ষার্থীদেরকে কিন্তু যুক্ত করতে উৎসাহিত করতে পারি আমি প্রশ্নকরণের মাধ্যমে। আবার শিক্ষার্থীদেরকে আমি প্রশ্নকরণের মাধ্যমে তাদেরকে গভীরভাবে চিন্তা করতে শেখাতে পারি। অর্থাৎ আমি শিক্ষার্থীদের কাছে যদি প্রশ্ন তুলে ধরি, তখন তারা গভীরভাবে চিন্তা করে এবং ভাবতে শিখে এবং তার পরিপ্রেক্ষিতে তারা উত্তর দেওয়ার চেষ্টা করে। আর এই প্রশ্নকরণের মাধ্যমে আমি শিক্ষার্থীদেরকে তাদের মধ্যে একটা প্রেরণা জাগাতে পারি যে তাদেরকে শিক্ষা গ্রহণের জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করাতে পারি এই প্রশ্নকরণের মাধ্যমেই। আবার শিক্ষার্থীদের মধ্যে যে একটা শৃঙ্খলা, অর্থাৎ ডিসিপ্লিন, তারা হয়তো অনেক সময় আনমনে হয়ে যায় বা তাদের মধ্যে যদি পড়াশোনাতে একঘেয়েমি চলে আসে, তাহলে তারা কিন্তু ক্লাসরুমের মধ্যে ডিস্টার্ব সৃষ্টি করতে পারে। তাহলে সেই ডিস্টার্ব সৃষ্টি যাতে না করতে পারে, তার জন্য আমি সুশৃঙ্খল পরিবেশকে নিয়ন্ত্রণ করার জন্য আমি ক্লাসরুমের মধ্যে কিন্তু প্রশ্ন করে থাকি। এরপরে
তাদের মধ্যে যে প্রবলেম সলভিং যে ধারণা অর্থাৎ সমস্যার সমাধানমূলক চিন্তাভাবনা করার ক্যাপাসিটি গড়ে ওঠে এবং নতুনভাবে ভাবনা চিন্তার জন্য তারা কিন্তু প্রস্তুত হয় যদি তাদের সামনে আমি প্রশ্ন উপস্থাপন করে থাকি। তাহলে তারা নতুন করে ভাবতে শেখে এবং তাদেরকে আমি এই প্রশ্নের মাধ্যমে তারা কি শিখতে পেরেছে, সেই পঠন সম্পর্কে তারা কতটা শিখেছে বা কতটা অবগত হয়েছে, সেই সম্পর্কে আমি তাদেরকে যাচাই করতে পারি এবং তাদের কাছ থেকে আমি কিন্তু প্রত্যুত্তর পেতে পারি। অর্থাৎ তারা যদি শিখে থাকে তাহলে আমার প্রশ্নের উত্তর তারা দিয়ে থাকবে এবং আমি এই প্রশ্নকরণের মাধ্যমে শিক্ষার্থীদের যাচাই করতে পারি যে কোন কোন জায়গাতে তাদের মানে গ্যাপ থেকে গেছে যে বা তারা শিখতে পারে না, তাকে আমাকে আবার কিন্তু তাদেরকে তাদের মতো করে বুঝিয়ে দিতে পারে হতে পারে, সেটা আমি কিন্তু এই প্রশ্নকরণের মাধ্যমে বুঝতে পারি। এরপর হচ্ছে ইম্পর্টেন্স অফ মোটিভেশন অ্যান্ড রিইনফোর্সমেন্ট ইন ইন্টারেক্টিভ ফেজ অফ টিচিং। অর্থাৎ আমাদের পেশনা এবং এই যে উদ্দীপক, এই পেশনা এবং উদ্দীপকের কী গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ইন্টারেক্টিভ ফেজ অফ টিচিংয়ে। তো আমি প্রথমে বলি পেশনার কী ভূমিকা রয়েছে। না, পেশনা আমাদেরকে কী করে, পেশনা আমাদেরকে শ্রেণীকক্ষের মধ্যে শিক্ষার্থীদেরকে যদি আমি পেশনা জাগাতে পারি তাহলে ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে তারা কিন্তু মনোযোগ সহকারে এবং আগ্রহের সহিত তারা যে কোনো পাঠে অংশগ্রহণ করবে এবং শিক্ষার্থীদের মধ্যে যদি আমি প্রেরণা জাগাতে পারি তাহলে কিন্তু সেই প্রেরণা শিক্ষার্থীদেরকে সক্রিয়ভাবে শ্রেণীকক্ষে পঠনের ক্ষেত্রে অংশ অংশগ্রহণ করতে বাধ্য করে এবং তাদের মনের মধ্যে একটা কিন্তু কনফিডেন্স জেগে ওঠে, অর্থাৎ সাহস জেগে ওঠে যে আমি সেটা সেইটা শিখতে পারবো বা সেইটা শিখে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো। এবং আমি শিক্ষার্থীদের মধ্যে যদি প্রেরণা জাগাতে পারি তাহলে তাদের মধ্যে যে প্রোডাক্টিভিটি বা উৎপাদন ক্ষমতা বা পারফরম্যান্স বা দক্ষতা, সেই দক্ষতাগুলোর বিকাশ ঘটাতে পারি। অর্থাৎ হয়তো কেউ হয়তো বিভিন্ন দিকে বিভিন্নভাবে পারদর্শী, তাহলে সেই বিভিন্ন দিকের বিকাশ কিন্তু আমি ঘটাতে পারি প্রেরণা জাগার মাধ্যমে এবং শিক্ষার্থীদের মধ্যে পজিটিভ রিলেশনশিপস, অর্থাৎ তাদের মধ্যে যে একটা ধনাত্মক সম্পর্ক, সেই ধনাত্মক সম্পর্ক কিন্তু প্রেরণার মাধ্যমে জাগাতে পারি। তারপর হচ্ছে যে ড্রাইভস লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে যদি আমি প্রেরণা সঠিকভাবে জাগাতে পারি তাহলে তাদের মধ্যে সেই শিখনের যে তাড়না বা শিখনের যে তাগিদ সেটা কিন্তু জেগে উঠবে এবং তাদের যে বিকাশের ধারা কিন্তু অগ্রগতির পথে এগিয়ে যাবে এবং এই প্রেরণা জাগানোর মাধ্যমে বা প্রেরণা শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের যে গোল অ্যাচিভ করার বা তাদের যে লক্ষ্যে উপনীত হওয়ার জন্য এবং তারা কিন্তু কাজ করে এবং সেখানে তারা বেটার পারফরম্যান্স করে। অর্থাৎ তারা তাদের যে যতটা করতে পারবে, তাদের যতটা ভালো করা যায় ততটা ভালো করার জন্য তারা চেষ্টা করে যদি তাদেরকে আমি প্রেরণা সঠিকভাবে জাগাতে পারি ক্লাসরুমের মধ্যে। এরপর হচ্ছে উদ্দীপক। এই যে আমার ইন্টারেক্টিভ ফেজে, এই ইন্টারেক্টিভ ফেজে উদ্দীপক কীভাবে কাজে লাগে। আমি যদি তাদের মধ্যে ধনাত্মক উদ্দীপক দিয়ে থাকি, হয়তো কেউ কোনো প্রশ্নের উত্তর বলতে পারলো তখন তাকে হয়তো ভেরি গুড বা খুব ভালো বলেছ বা আরও ভালো বলতে পারবে, এইভাবে যদি তাদেরকে আমি উৎসাহ জাগাতে পারি বা হয়তো তাদেরকে কোনো অঙ্ক করতে দেওয়া হলো, সেই অঙ্কগুলা তারা সবগুলা যে আগে করতে পারবে তাকে হয়তো আমি একটা চকলেট দেবো। তাহলে তারা সেই উদ্দীপকের ভিত্তিতে বা সেই তাদের মধ্যে উৎসাহ জাগাতে পারলে তারা কিন্তু তাদের যতটা সাধ্য, তাদের শক্তি যতটা আছে বা যতটা তাদের বুদ্ধি আছে বা তাদের যত তাড়াতাড়ি যে কাজ করার ক্ষমতা সেটা কিন্তু তারা ক্লাসরুমের মধ্যে দেখাবে বা শিক্ষার্থীরা আগ্রহ প্রকাশ করবে যদি আমি তাদের মধ্যে ধনাত্মক উৎসাহ প্রদান করতে পারি। এবং আমি যদি তাদেরকে নেগেটিভ রিইনফোর্সমেন্ট, আমাকে কি করতে হবে যতটা সম্ভব ক্লাসরুমের মধ্যে ঋণাত্মক উদ্দীপক বা ঋণাত্মক উৎসাহ সেটা আমাকে কমাতে হবে। কারণ কি তাদের মধ্যে যে রং বিহেভিয়ারগুলো আমাকে রিমুভ করার জন্য আমাকে ঋণাত্মক হয়তো উদ্দীপক অনেক সময় ব্যবহারও করতে হতে পারে, যে তাদের মধ্যে যে ভ্রান্ত ধারণাগুলো আছে বা তাদের মধ্যে যে বদ অভ্যাসগুলো আছে সেই বদ অভ্যাসগুলো হয়তো ঘোচানোর জন্য তাদেরকে আমি তাদের সামনে কিন্তু আমাকে নেগেটিভ রিইনফোর্সমেন্ট উপস্থাপন করতে হতে পারে। কিন্তু সেটা যতটা সম্ভব কম করাই কিন্তু ভালো এবং শিক্ষার্থীদেরকে আমার একটা ধনাত্মক পরিবেশ, অর্থাৎ ক্লাসরুমের মধ্যে যে একটা শৃঙ্খলা আনয়ন সেটা কিন্তু আমি এই প্রেরণা
জাগানোর মাধ্যমে বা উদ্দীপক প্রদানের মাধ্যমে আমি একটা সুশৃঙ্খল পরিবেশ গড়ে তুলতে পারি। আবার কি শিক্ষার্থীদের যে আচরণের যে তাগিদ সেটা শক্তিশালী করতে পারি, বা অর্থাৎ ক্লাসরুমে শিক্ষার্থীদের কীরকম আচরণ করা উচিত সেই আচরণের জন্য আমি কিন্তু শিক্ষার্থীদেরকে এই উদ্দীপক ব্যবহারের ফলে তারা কিন্তু কী হয়, তারা কিন্তু অনেকটা ভালো পথের দিকে এগিয়ে যেতে পারে। আবার তাদের মধ্যে যদি আমি উদ্দীপক প্রদান করে থাকি, তাহলে উদ্দীপক প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে ক্লাসরুমে পঠনে অংশগ্রহণ করবে বা কাজে অংশগ্রহণ করবে, এবং তাদের সকল শিক্ষার্থীর মধ্যে যে একটা এনগেজমেন্ট অর্থাৎ সংযুক্তিকরণ, পাঠের মধ্যে সংযুক্তিকরণ ঘটাতে পারব। এবং শিক্ষার্থীদের মধ্যে যে লার্নিং আউটকামস সেইগুলো, অর্থাৎ তাদের তারা কী শিখেছে সেটা তাদের কাছ থেকে কিন্তু আমি জানতে পারবো। এই লার্নিং আউটকামগুলো কিন্তু আমি বৃদ্ধি ঘটাতে বা ইমপ্রুভ ঘটাতে পারবো তাদের। এবং শিক্ষার্থীদের মধ্যে তাদের যে সে আত্মসম্মান বোধ, অর্থাৎ আমি সেই প্রশ্নের উত্তর দিতে পারবো এবং আমি এটা শিখেছি এটা আমি বলতে পারবো, এই যে তাদের মধ্যে এই সাহসটা বা নিজের মধ্যে যে সেলফ স্টিম অর্থাৎ আত্মসম্মান বোধ সেটা জাগাতে পারবো। এবং শিক্ষার্থীদের যে অ্যাচিভমেন্ট, অর্থাৎ শিক্ষার্থীদের কী পাওনা বা তারা কী পেতে পারে, তাদের সেই পড়াটা পড়ে তারা কী জ্ঞান অর্জন করতে পারে সেটা সম্পর্কে তাদেরকে অবগত করাতে পারবো। এবং শিক্ষার্থীদের মধ্যে যে একটা ধারাবাহিক যে উন্নয়ন, সেই ধারাবাহিক উন্নয়নে কিন্তু আমি যদি উদ্দীপক ব্যবহার করতে পারি বা ক্লাসরুমের মধ্যে যদি আমি তাদেরকে উৎসাহ জাগাই এবং উদ্দীপক ব্যবহার করি, তাহলে তারা কিন্তু এই তাদের যে ধারাবাহিক উন্নয়নটা কিন্তু ঘটে চলবে পাঠের মাধ্যমে। তো ঠিক আছে, আমার আজকের আলোচনার বিষয় এতটাই ছিল। থ্যাংক ইউ।